একটা দেশের সবচেয়ে শক্তিশালী মানুষকে সরিয়ে দিলে কি হয়? সাধারণ হিসেবে সেই দেশ দুর্বল হয়ে পড়ে, ভেঙে যায়, আত্মসমর্পণ করে। ইতিহাসে বারবার এটাই ঘটেছে। কিন্তু যদি বলি এবার ঠিক উল্টোটা ঘটেছে, যদি বলি একজনকে সরানোর পর যা ঘটলো তা দেখে খোদ যারা এই পরিকল্পনা করেছিল তারাই এখন অন্ধকার ঘরে বসে মাথায় হাত দিয়ে বসে আছে। শুনতে অবিশ্বাস্য লাগছে? তাহলে পুরো গল্পটা শুনুন, কারণ এই গল্পের শেষটা এতটাই ভয়ঙ্কর যে আপনি নিজেও হয়তো ভাবতে বসবেন পৃথিবী আসলে কোন দিকে যাচ্ছে। শুরুটা করি সেই রাত থেকে। ওয়াশিংটন এবং তেল আবিবের গোপন কক্ষগুলিতে সেদিন উৎসবের আমেজ ছিল। বছরের পর বছর ধরে যে পরিকল্পনা আঁটা হয়েছিল সেটা অবশেষে সফল হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আর এই পৃথিবীতে নেই। যে মানুষটি 4 দশক ধরে তেহরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, যার একটি মাত্র ইশারায় মধ্যপ্রাচ্যের রাজনীতির দিক বদলাতো, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমা গোয়েন্দা মহলে সেদিন যে আত্মতৃপ্তির ঢেউ বয়ে গিয়েছিল তার তীব্রতা বোঝা যায় একটাই বিষয় থেকে। তারা ধরে নিয়েছিল এই একটি আঘাতেই ইরান শেষ। মাথা কেটে ফেললে শরীর আর দাঁড়িয়ে থাকতে পারে না, এটাই ছিল তাদের হিসাব। কিন্তু তারা যেটা হিসাবে ধরেনি সেটাই এখন তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে ফিরে এসেছে। আসুন বুঝি ঠিক কোথায় হিসাব গড়বড় হলো। আলী খামেনি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে বড় লাগাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লাগাম। কারণ তিনি একটি ধর্মীয় নির্দেশনা জারি করেছিলেন যেখানে স্পষ্ট ভাষায় বলা ছিল গণবিধ্বংসী মরণাস্ত্র তৈরি করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। এই একটি নির্দেশনার কারণেই দশকের পর দশক ধরে ইরানের বিজ্ঞানীরা পারমাণবিক সমৃদ্ধিকরণে এগিয়ে গেলেও চূড়ান্ত ধাপে অর্থাৎ বোমা তৈরিতে থেমেছিলেন। পশ্চিমা বিশ্ব এটা জানতো, তাদের গোয়েন্দা প্রতিবেদনেও এটা ছিল। কিন্তু তারপরও তারা সেই মানুষটিকে সরিয়ে দিল যিনি আসলে তাদের সবচেয়ে বড় নিরাপত্তা বলয় হিসেবে কাজ করেছিলেন। এটাকে কি বলবেন? কৌশলগত মেধা নাকি ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী ভুল? এবার আসুন জানি সেই শূন্যতায় কে এসে দাঁড়ালেন। মোস্তফা খামেনি, বাবার ছেলে, কিন্তু বাবার মতো নন, একেবারেই নন। যেখানে বাবা ছিলেন ধৈর্যশীল কূটনৈতিক এবং ধর্মীয় সংযমের প্রতীক, সেখানে ছেলে সম্পূর্ণ ভিন্ন মানুষ। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে মোস্তফাকে বর্ণনা করা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথার, কঠোর সংকল্পের এবং আপোষহীন মানসিকতার একজন নেতা হিসেবে। তার চোখে আগুন আছে কিন্তু কণ্ঠে বরফ। তিনি চিৎকার করেন না, হুমকি দেন না, তিনি কাজ করেন নীরবে, নির্দয়ভাবে। আর ক্ষমতায় আসার পর তিনি প্রথম যে কাজটি করলেন সেটা শুনলে বুঝবেন কেন প্যান্টাগনের শীর্ষ কর্মকর্তাদের রাতের ঘুম উড়ে গেছে। বাবার সেই ধর্মীয় নিষেধাজ্ঞা যেটা ইরানের পারমাণবিক বোমা তৈরির পথে সবচেয়ে বড় বাধা ছিল, মোস্তফা সেটাকে একপাশে সরিয়ে রাখলেন। কোনো জনসভায় নয়, কোনো ঘোষণায় নয়, ভেতরে ভেতরে যন্ত্রগুলো চালু হতে শুরু করলো। সেন্ট্রিফিউজগুলো আবার ঘুরতে লাগলো পূর্ণ গতিতে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গেল যেখানে থেকে বোমা তৈরি আর শুধু সময়ের ব্যাপার। কিন্তু আসল ভয়ের কথাটা কি এখানেই শেষ? না, আসল ভয় শুরু হচ্ছে এখন। আমেরিকার সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ মূল্যায়নের কিছু অংশ তুলে ধরা হয়েছে। এবং সেই মূল্যায়ন করার পর বোঝা যায় ওয়াশিংটনে এই মুহূর্তে কেমন আতঙ্ক বিরাজ করছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে মোস্তফা খামেনি শুধু পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করেননি, তিনি পুরো ইরানের সামরিক ও প্রশাসনিক কাঠামোকে নতুন করে সাজিয়েছেন। যেসব অভ্যন্তরীণ মতবিরোধ ও দলাদলি ইরানের শক্তিকে এতদিন খানিকটা দুর্বল করে রাখছিল, মোস্তফা সেগুলো অবিশ্বাস্য দক্ষতায় মিটিয়ে দিয়েছেন। রেভলিউশনারি গার্ড থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দল থেকে ধর্মীয় প্রতিষ্ঠান, সবাইকে তিনি এক ছাতার নিচে এনেছেন। এবং সেই ছাতার নাম হলো প্রতিশোধ, বাবার রক্তের বদলা। এটাই এখন পুরো ইরানের একমাত্র স্লোগান। এবার একটু পেছনে ফিরে তাকাই, ইতিহাসের পাতায় এরকম ঘটনা আগেও ঘটেছে কিনা দেখি। ইরাকের কথা মনে আছে? সাদ্দাম হোসেন পারমাণবিক বোমা তৈরি করতে পারেননি। ফলাফল, আমেরিকা যখন খুশি ঢুকে গেল পুরো দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করলো। লিবিয়ার গাদ্দাফি তো স্বেচ্ছায় পারমাণবিক কর্মসূচি ছেড়ে দিয়েছিলেন পশ্চিমা বিশ্বের আশ্বাসে। তারপর কি হলো? সেই পশ্চিমা বিশ্বই তাকে ক্ষমতাচ্যুত করে হত্যা করলো। উত্তর কোরিয়ার কথা ভাবুন, কিম জং উনের হাতে পারমাণবিক বোমা আছে বলেই আমেরিকা আজ পর্যন্ত সেই দেশে আক্রমণের সাহস পায়নি। মোস্তফা খামেনি এই ইতিহাস পড়েছেন, শুধু পড়েননি, হৃদয় দিয়ে অনুভব করেছেন। তিনি বুঝেছেন এই নির্মম বিশ্বে টিকে থাকার একটাই পথ, সেই পথটা হলো এমন একটি শক্তি অর্জন করা যার সামনে দাঁড়ালে আক্রমণকারী নিজেই 10 বার ভাবতে বাধ্য হবে। আর ঠিক এই জায়গাতেই গল্পের সবচেয়ে নাটকীয় মোড়টা আসে।
চীন এবং রাশিয়া ইরানের দুই সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। তারাও চায়নি ইরান এই পথে হাঁটুক। বেজিং থেকে বার্তা গেছে, সাবধানে পা ফেলো। মস্কো থেকে অনুরোধ এসেছে, এখনই সময় নয়, ধৈর্য ধরো। কিন্তু মোস্তফা কারো কথা শোনেননি, একেবারের জন্য থামেননি। তার যুক্তি অত্যন্ত সরল এবং ভয়ঙ্করভাবে যৌক্তিক। তিনি জানেন, চীন আর রাশিয়া যতই মিত্র হোক, শেষ মুহূর্তে নিজেদের স্বার্থই তাদের কাছে প্রথম। ইরাক ধ্বংস হওয়ার সময় কেউ এগিয়ে আসেনি, লিবিয়া পুড়ে যাওয়ার সময় কেউ আঙুল তোলেনি, সিরিয়ায় লক্ষ মানুষ মারা গেলেও বিশ্ব তাকিয়ে দেখেছে। মোস্তফা বুঝেছেন, নিজের রক্ষা কবচ নিজেকেই তৈরি করতে হবে। কোনো মিত্রের ভরসায় বসে থাকলে ইরানের পরিণতিও ইরাকের মতোই হবে। এবার আসুন এই পুরো ঘটনার প্রভাব কতদূর গড়াচ্ছে সেটা বুঝি। ইসরায়েল এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছে, কারণ ভৌগোলিকভাবে তারা ইরানের সবচেয়ে কাছের শত্রু। ইরান যদি সত্যি পারমাণবিক সক্ষমতা অর্জন করে, তাহলে মধ্যপ্রাচ্যের পুরো সামরিক সমীকরণ উল্টে যাবে। এতদিন ইসরায়েল ছিল এই অঞ্চলের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সেই একচেটিয়া কর্তৃত্ব এখন হুমকির মুখে। আর একবার ভারসাম্য বদলে গেলে ইসরায়েলের জন্য পরিস্থিতি হবে অত্যন্ত বিপজ্জনক। কারণ ইসরায়েল আয়তনে ক্ষুদ্র একটি দেশ, একটি মাত্র পারমাণবিক আঘাতেই তার অস্তিত্ব বিপন্ন হতে পারে। অন্যদিকে ইরান বিশাল ভূখণ্ডের দেশ, তাদের জনসংখ্যা 8 কোটিরও বেশি এবং তাদের সামরিক অবকাঠামো ছাড়িয়ে গেছে হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে। পেন্টাগনের জেনারেলরা এখন যে প্রশ্নের মুখোমুখি, সেটা হলো এখন কি করা যায়। উত্তর হলো, তাদের হাতে বিকল্প খুবই কম। সামরিক আক্রমণ চালালে ইরান পাল্টা আঘাত হানবে এবং সেই আঘাত এখন আর আগের মতো সীমিত পরিসরে থাকবে না। কূটনৈতিক পথে গেলে মোস্তফা সোনার মেজাজে নেই। নিষেধাজ্ঞা, ইরান নিষেধাজ্ঞার চাপে বছরের পর বছর কাটিয়েছে। তারা এতে অভ্যস্ত। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো সময়। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এই মুহূর্তে পারমাণবিক বোমা তৈরির এতটাই কাছে পৌঁছে গেছে যে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে তারা প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে পারে। আর একবার সেটা হলে পৃথিবীর কোনো শক্তি আর ইরানকে থামাতে পারবে না। কারণ ইতিহাস বলে, একবার কোনো দেশ পারমাণবিক বোমা পরীক্ষা করে ফেললে তাকে নিরস্ত্র করা কার্যত অসম্ভব। এবার একটু বড় পরিসরে ভাবুন। এই পুরো ঘটনাটা আসলে একটা বিশাল ভূরাজনৈতিক পাঠ। একজন নেতাকে হত্যা করে একটি জাতিকে দুর্বল করার যে তত্ত্ব পশ্চিমা কৌশলবিদরা দশকের পর দশক ধরে অনুসরণ করে এসেছেন, সেই তত্ত্ব এবার তাদের মুখের উপরেই ভেঙে পড়ল। তারা ভেবেছিলেন মাথা কাটলে শরীর পড়ে যাবে, কিন্তু এবার শরীর পড়ল না, বরং নতুন যে মাথা গজালো সে আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি নির্মম, অনেক বেশি সংকল্পবদ্ধ। গ্রিক পুরাণে একটা দানবের গল্প আছে, হাইড্রা। তার মাথা কাটলে দুটো নতুন মাথা গজাতো। ইরানের ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে। শুধু পার্থক্য হলো, এটা পুরাণ নয়, এটা বাস্তব। আপনার কি মনে হয়, এটা কি সত্যিই ট্রাম্পের সবচেয়ে বড় ভুল ছিল, নাকি এই গল্পের আরো গভীরে অন্য কোনো সত্য লুকিয়ে আছে যা আমরা এখনো জানি না? কমেন্টে জানান আপনার মতামত। আর এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে যা আসছে সেটা হয়তো আরো ভয়ঙ্কর।